This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুটিং ফ্লোরে অভিনেত্রীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ অনির্দিষ্টকাল সাসপেন্ড পরিচালক অরিন্দম শীল সাসপেন্ড করলো ডিরেক্টর স্কিল্ড। আরো বিস্তারিত জানবো সহকর্মী ভাস্বতী ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। ভাস্বতী, যে ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে যে এই বছর একটা ছবির শুটিং হচ্ছিল, সেই শুটিং ফ্লোরে একটা চুম্বন দৃশ্য ছিল। চুম্বন দৃশ্য বোঝানোর জন্য পরিচালক অভিনেত্রীকে তার কোলে বসতে বলেন এবং তারপরে বলেন হচ্ছে যে চুম্বন দৃশ্যটি তিনি বোঝাবেন। বোঝানোর সময় তিনি চুমু খেয়ে ফেলেন বলে অভিযোগ জমা করেছিলেন এই অভিনেত্রী। মহিলা কমিশনের কাছে এই অভিযোগ গেছিল। গতকালকে মহিলা কমিশন দুপক্ষকে ডেকে মুখোমুখি বসিয়ে তাদের কথোপকথন পুরোটা রেকর্ড করা হয় এবং তারপরে পরিচালক স্বীকার করে নেন যে এই ঘটনাটি তিনি ঘটিয়েছেন এবং তিনি একটি ক্ষমা চেয়ে চিঠি জমা করেন মহিলা কমিশনে। সেই খবরটা পরিচালকদের যে গিল্ড সেখানে পৌঁছানোর পরে এরকম সিদ্ধান্ত নিয়েছে পরিচালকদের গিল্ড। অনেক ধন্যবাদ তোমাকে ভাস্বতী। অভিযুক্ত অরিন্দম শীল তিনি কি বলছেন শোনাবো আপনাদের, পাশাপাশি শোনাবো লীনা গঙ্গোপাধ্যায়ের বক্তব্য। এবং এই যে ঘটনার কথা বলা হচ্ছে সেখানে আমার ডিওপি, আমার অ্যাসিস্ট্যান্ট অনেকে ছিল। আমার ডিওপি কে জাস্ট কল আপ অনুপ সিং ইন বম্বে, আই এম গিভিং ইউ দ্য নাম্বার। অনুপ বলছে ইট ওয়াজ আ ভেরি ক্যাজুয়াল থিং, আমি তো আই হ্যাভ নট সিন এনিথিং অ্যাবনর্মাল হোয়াটসোএভার। এবার গতকালকে মহিলা কমিশনে আমি যখন এই দুজনে মিলে ওখানে কথা হচ্ছে তখন কথা হয়েছে, তখন আমি বলেছি যে ইট ওয়াজ অ্যাবসলিউটলি আনইনটেনশনাল, বাট আই এম সরি ওর যদি কোনো খারাপ লেগে থাকে। 100% আই এম সরি। কোনো মহিলাকে কোনো অপমান করার কোনো আমার ইচ্ছে নেই। এই কথাটা যখন বলি তখন বলে এটা লিখিত দিতে হবে। আমি হ্যাঁ লিখিত দিয়ে দিচ্ছি। তখন বললো আনইনটেনশনাল শব্দটা ব্যবহার করা চলবে না, এবং এটা লীনা গঙ্গোপাধ্যায় নিজে আমাকে বলেছেন। এবং আমার কাছে সাক্ষী আছে, আমার এরা ছিল কি বলে আমার কস্টিউম অ্যাসিস্ট্যান্ট ছিল, আমার ক্যামেরাম্যান ছিল এবং সুরিন্দর ফিল্মসের এক্সিকিউটিভ প্রডিউসার ছিল। ওরা সাক্ষী যে আমাকে বারবার করে বলা হয়েছে আনইনটেনশনাল শব্দটা সরিয়ে দিন। এটা তো যাই হোক, ওর তো খারাপ লেগেছে, আপনার ইন্টেনশনাল বা আনইনটেনশনাল যাই হোক, ওর কোনোভাবে খারাপ লেগেছে, সেই জন্য আপনি সরি এবং সেইটার ভুল আপনি স্বীকার করছেন। আমি ঠিক আছে, আমি লিখে দিচ্ছি। হ্যাঁ, মহিলা কমিশন থেকে তো হিয়ারিং হয়েছে, তিনি নিজের ভুল স্বীকার করেছেন, একটি চিঠি লিখেছেন সেই ভুল নিয়ে। এবং তারপর যদি মেয়েটি মনে করে আরো কিছু করতে চায়, মানে আরো এগোতে চায়, আরো তো এর ক্ষেত্রে বিষয় থাকবে, তো সেক্ষেত্রে মহিলা কমিশন মেয়েটির পাশে থাকবে। আসি পরের খবরে। তিলোত্তমা ধর্ষণ খুনে ফের মোড় ঘোরানো এক্সক্লুসিভ। সিবিআই এর নজরে এবার এক জুনিয়র চিকিৎসকের ভূমিকা। ঘটনার দিন ভোর রাতে চেস্ট মেডিসিন বিভাগের ভেঙে ফেলা বাথরুমে ওই চিকিৎসক স্নান করেছিলেন। সিবিআই সূত্রে খবর, জামায় রোগীর রক্ত লেগে থাকায় স্নান করতে হবে বলে এক নার্সকে জানিয়েছিলেন ওই চিকিৎসক। দুয়ে দুয়ে 4 করলে কি রক্তের দাগ রহস্যের কিনারা হবে? রহস্য কিন্তু আরো বাড়ছে। সিবিআই নজরে রক্তের দাগ রহস্য। সিবিআই সূত্রের খবর, 9 আগস্ট ভোর 3:30টার সময় এক জুনিয়র চিকিৎসক চেস্ট মেডিসিনের শৌচাগারে স্নান করতে গিয়েছিলেন। ভোর রাতে হাসপাতালের ওই শৌচাগারে স্নান কেন? সহ চিকিৎসকেরা যখন জিজ্ঞাসাবাদ করেন যে কেন তিনি স্নান করতে গিয়েছেন, ওই জুনিয়র চিকিৎসক জানান তার জামায় রক্তের দাগ লেগে গিয়েছিল। তাহলে রক্তের দাগ ধুতেই স্নান? জুনিয়র চিকিৎসক জানিয়েছিলেন এমডিআর মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স ইউনিট, সেই ইউনিটের 4 নম্বর বেডে এক মহিলা রোগীকে পিআরবিসি দেওয়ার সময় তার জামায় রক্তের দাগ লেগে যায়। সত্যি কি এরকম কোনো ঘটনা ঘটেছিল? ঘটনার সত্যতা জানতে সেদিন কর্তব্যরত এক নার্সকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। এজেন্সি সূত্রে খবর, সেদিন রাত 9:30 নাগাদ হন্তদন্ত অবস্থায় ওয়ার্ডে ঢোকেন ওই চিকিৎসক। নার্স যে ঘটনাক্রমের কথা জানান তা হলো, রাত 9:30টার সময় এক জুনিয়র চিকিৎসক হন্তদন্ত অবস্থায় ওয়ার্ডের ভেতরে ঢোকেন। ঢুকেই তিনি ফ্রিজ খুলেন, ফ্রিজ খুলে রক্তের ব্যাগ খুঁজছিলেন। সেই সময় নার্স জিজ্ঞেস করেন কি খুঁজছেন। নার্স জিজ্ঞাসা করেন কি খুঁজছেন। জুনিয়র চিকিৎসক বলেন 4 নম্বর বেডের রোগীকে পিআরবিসি দিতে হবে। পিআরবিসি ব্যাগ
বের করছি। নার্স জানতে চান কি নাম আপনার? নার্স আরো বলেন, পিজিটি কে আছেন? সেই নামও বলেছিলেন সেই জুনিয়র চিকিৎসক। 10:30 থেকে 2:30 এই সময়কালের মধ্যে দুবার ওই জুনিয়র চিকিৎসক রোগীর কাছে গিয়েছিলেন। প্রথমবার পিআরবিসি চালানোর সময়, দ্বিতীয়বার পিআরবিসি ঠিকমতো চলছে কিনা একথা বলে তিনি রোগীর বেডের কাছে যান। নার্স সেই সময় তাকে বলেন যে আপনি যে গ্লাভসটা হাতে পরেছেন সেটা ঠিক জায়গায় ডিসপোজ করেছেন তো? জুনিয়র চিকিৎসক জানান গ্লাভস তিনি ঠিক জায়গায় ডিসপোজ করেছেন, তবে একই সঙ্গে তাকে স্নান করতে হবে, তার কারণ তার গায়ে রক্তের দাগ লেগে রয়েছে। এই যে কথোপকথন হচ্ছে এটা 2.5 হাত দূরত্ব ছিল জুনিয়র চিকিৎসক থেকে ওই নার্সের। নার্স যা বয়ানে জানিয়েছেন, নার্স বলেছেন তিনি কোনো রক্তের দাগ দেখেননি। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ কথা তিনি জানিয়ে এসছেন যে এই জুনিয়র চিকিৎসককে তিনি চেনেন না, আগে কখনো দেখেননি, সেই জন্যই তিনি জুনিয়র চিকিৎসকের নাম জানতে চেয়েছিলেন। জুনিয়র চিকিৎসক তাকে নাম বলেননি। পুরো বিষয়, পুরো ঘটনাক্রমটা তিলোত্তমা ধর্ষণ ও খুনের সঙ্গে কোনোভাবে কোনো যোগসূত্র রয়েছে কিনা, কোনো যোগসূত্র, কোনো রহস্যের চাবিকাঠি এই তথ্যের মাধ্যমে খোলে কিনা, সেটাই এখন সিবিআইয়ের আতশকাচের তলায়। ক্যামেরায় সমরের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা। তিলোত্তমার জন্য বিচার চেয়ে পথে প্রতিবাদের ঢেউ আছড়ে পড়লো আজকেও। এই মুহূর্তে ঢাকুরিয়ায় প্রতিবাদ জানাচ্ছেন নাট্যকর্মীরা। সেখানে সরাসরি রয়েছেন আমাদের সহকর্মী কৌস্তবের সঙ্গে কথা বলবো। কৌস্তব, এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো, নাট্যকর্মীরা প্রতিবাদ দেখাচ্ছেন ঢাকুরিয়ায়, সেই ছবিটা, সেখানকার পরিস্থিতিটা একবার তুলে ধরো প্লিজ। দেখো দীপ, আমি এই মুহূর্তে রয়েছি ঢাকুরিয়া ঠিক মধুসূদন মঞ্চের সামনে, এবং আমি আমার ক্যামেরা পার্সন সুদীপ গুজরাতকে বলবো ছবিটা দেখানোর জন্য। যে নাট্যকর্মীরা আছেন তারা কিন্তু দেখো যে রাস্তায় স্ট্রিট পেন্টিং অর্থাৎ যেটা বলে সেই ছবি এঁকে ভাষার মাধ্যমে কিন্তু তারা প্রতিবাদ জানাচ্ছেন। দেখো তুমি লেখাটা দেখতে পাচ্ছ, প্রতিবাদের অনেক রকম ভাষা হয়, সেই বিভিন্ন রকম সেই প্রতিবাদের ভাষার মাধ্যমে কিন্তু তারা এখানে রাস্তায় সেই বার্তা তুলে ধরছেন। শুধু তাই নয়, এখানে নাট্যকর্মীরা যারা আছেন সেই নাট্যকর্মীরা কিন্তু এখানে পথনাটিকার মাধ্যমেও তারা এখানে প্রতিবাদের ভাষা তুলে দিচ্ছেন। আমরা দেখেছি দীর্ঘদিন বিভিন্ন মাধ্যমে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্নভাবে প্রতিবাদ তুলে ধরতে। এখানে দেখো নাট্যকর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু পথনাটিকার মাধ্যমে তারা এখানে প্রতিবাদের ভাষা তুলে ধরছেন। এখানে বিভিন্ন যারা নাট্যকর্মীরা আছেন তারা কিন্তু সঙ্গে রয়েছেন, এবং তারা কিন্তু যেমনটা বলছেন যে তারা তিলোত্তমার জন্য তারা রাত জাগতে তৈরি, এবং যত দিন গড়াবে তত কিন্তু আন্দোলনের ভাষা বা প্রতিবাদের ভাষা আরও দৃঢ় হবে। সময় গড়াচ্ছে, বিচারের দাবিতে কিন্তু প্রত্যেকেই অটুট রয়েছে। বিচার না পাওয়া পর্যন্ত কিন্তু তারা এই আন্দোলন তারা জারি রাখবেন। দেখতে পাচ্ছি এই মুহূর্তে পথনাটিকার মাধ্যমে প্রতিবাদ জানানো চলছে ঢাকুরিয়ার সামনে। নাট্যকর্মীরা তারা প্রতিবাদ দেখাচ্ছেন, তারা তিলোত্তমার খুন এবং ধর্ষণের বিচারের দাবি করছেন। আর অন্যদিকে বিচার পেলেন মাটিগাড়ার পরিবার। মেয়েকে ধর্ষণ করে খুনের ঘটনায় দোষী সাব্যস্তর ফাঁসির নির্দেশ দিল আদালত। সরকারি আইনজীবী বলছেন আইনে বিধান রয়েছে, তার সঙ্গে তথ্য প্রমাণ এবং পুলিশ প্রশাসনের সদিচ্ছা থাকলে ধর্ষণ খুনের মতন মামলায় সর্বোচ্চ সাজা দেওয়া সম্ভব। আরজি করে ধর্ষণ খুনের ঘটনার পর এই স্লোগানই দিচ্ছে গোটা বাংলা। কবে বিচার পাবে তিলোত্তমার পরিবার, সেই উত্তরটা এখনো অজানা। তবে বিচার পেল মাটিগাড়ার আর এক পরিবার। গত বছরের 21শে অগস্ট মাটিগাড়ায় ধর্ষণ করে নাবালিকাকে খুন। শনিবার ধর্ষক মোহাম্মদ আব্বাসকে ফাঁসির সাজা শোনালো শিলিগুড়ির আদালত। ফাঁসির নির্দেশ দিলেন অতিরিক্ত জেলা জজ অনিতা মেহরতা মাথুর। ঘটনার 1 বছর 14 দিনের মাথায় বিচার। ফাঁসির নির্দেশ আসতেই আদালত চত্বরে উল্লাস। 21শে অগস্ট 2023 স্কুল থেকে ফেরার পথে ছাত্রীর উপর অত্যাচার। পরিত্যক্ত গুদামে নাবালিকাকে ধর্ষণের পর পাথর দিয়ে থেঁতলে খুন। 9 ঘন্টার মধ্যে মোহাম্মদ আব্বাসকে গ্রেফতার করে পুলিশ। সাইকেলে করে নাবালিকাকে তুলে নিয়ে গিয়েছিল আব্বাস। সেই সাইকেল ও সাইকেল চালানোর কায়দাই অন্যতম প্রমাণ হিসেবে গ্রহণ। নাবালিকাকে ধর্ষণ খুনের ঘটনায় গত বছর তোলপাড় হয় শিলিগুড়ির রাজনীতি। এই মামলায় সাক্ষী দেন মোট 22 জন। তার মধ্যে অন্যতম সাক্ষ্য ছিলেন এক পুলিশ কর্মী ও 13 বছরের এক কিশোরী। স্পেশাল পিবি বললেন পুলিশ এবং প্রশাসনের যদি সদিচ্ছা থাকে, যদি সমস্ত এভিডেন্স ঠিকমতো কালেক্ট করা যায়, তদন্ত এবং ট্রায়াল কার্য সম্পন্ন হয়, তাহলে বর্তমান আইনেই ফাঁসি দেওয়া সম্ভব।
মৃত্যু সাজা, দুটো সেকশন। প্রসিকিউশন চাইলে সে যদি কেস ঠিকমতো কন্ডাক্ট করে, এভিডেন্সকে যদি সে ঠিকমতো আনে এবং তার যদি সদিচ্ছা থাকে যে তাড়াতাড়ি করে সে মামলা করবে, এই আইনেই সম্ভব। और कोई रेप, सिर्फ रेप करने से भी हमारा समाज में रहने लायक नहीं, उसको फांसी का होना चाहिए, फांसी होना चाहिए। ये तिलोत्तमा केस में भी जस्टिस मिलेगा क्या? आपको क्या लगता है? नहीं मिलेगा, उनको तो और विध्वंसा करे और ज्यादा। এভিডেন্স সাবমিশন সেইখানে সমস্যা, সেই সমস্যার কারণেই কামদুনিতে মুখ্যমন্ত্রী বলা সত্ত্বেও এই ফাঁসি হয়নি এবং তারা হাইকোর্ট থেকে তারা অ্যাকুইটেন্স পেয়েছে। আমি ওই জন্য বলেছিলাম যে ফেঁসে গিয়ে ফাঁসি চেয়েছে। যেদিন মাটিগাড়া ধর্ষণ খুনের ঘটনায় ফাঁসির সাজা দিল শিলিগুড়ি আদালত, ঠিক সেই দিনই ধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্ত করে এক জওয়ানের 25 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ জলপাইগুড়ির বিশেষ পক্সো আদালতের। 2022 সালের 7ই মে নাবালিকাকে সেনা ছাউনিতে ধর্ষণ, 2.5 বছরের শুনানি শেষে অবশেষে বিচার। শাস্তি পেল দোষীরা, শাস্তি পেল মাটিগাড়া জলপাইগুড়ি নির্যাতিতাদের পরিবার। তিলোত্তমার পরিবার কবে বিচার পাবে? প্রসেনজিৎ চৌধুরী ও নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা। দিনভর শাসক শিবিরে কাজিয়ার পরেই বদলে গেল ঘাটাল হাসপাতালের ডায়ালিসিস ইউনিটের ফলক। উদ্বোধক দেব লেখা ফলকটি সরিয়ে দিল হাসপাতাল কর্তৃপক্ষ, সেখানে লাগলো নতুন ফলক। সেই নতুন ফলকে লেখা রয়েছে উদ্বোধক মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেব।